শিখা চ্যাটার্জি কি বিশ্বাসঘাতক? তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন? সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে এইরকম দুরবস্থা, এটা কি উনি বুঝতে পারেননি? উনি দেখে শুনে ধৃতরাষ্ট্র হয়ে থেকে গেছেন। তাহলে কি কোথাও আপনি একমত 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান? 294টা আসনে চুরি করান, 294টা আসনে জমির দালাল তৈরি করান, 294টা আসন থেকে গরু চুরি করান, এভরিথিং যা হয়, যত খারাপ কিছু হয় সবের উনি। কিন্তু এটা আপনার রাজনীতির একটা ভুল নয়? ইংরেজিতে একটা কথা আছে, ওয়েন ইউ আর ইন রম বি রমান। আপনি যখন রোমে রয়েছে একটু রোমান তো হতে হতো। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আমাদেরকে আমাদের পার্সেন্টেজ দিয়ে দাও, তোমরা তোমাদের পার্সেন্টেজ নিয়ে যা ইচ্ছে করো। আপনার জীবনে লালু আলম, গৌতম দেব আমাকে এমন ভাবে মারলো, আমি নার্সিং হোমে ভর্তি থাকলাম। আপনার গায়ে হাত তুলে দিল। হ্যাঁ, আমার একটা চোখ তো নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। কোথাও কি আপনার মনে হয় যে গৌতম দেব তিনি এত শীর্ষ নেতৃত্বের কাছের কেন? তৃণমূল কংগ্রেসের ভালো ভালো নেতার জীবন উনি নষ্ট করছেন। নিজের চাহিদা পূরণের জন্য কিন্তু অনেকে দল ছেড়েছেন, তো আপনিও কি কোথাও নিজের চাহিদা পূরণের জন্য দল ত্যাগ করেছেন? আমি এখন মনে করি, ভগবান যদি আমাকে আরো 10টা বছর আগে বের করে নিয়ে আসতে পারতেন, আমার মনে হয় অনেক কাজ। মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস থেকে জীবনের 10টা বছর নষ্ট করেছে। একদম একদম। আজ বাদে কাল যদি অন্য কিছুও হয়, আমি ধরেই নিলাম ক্ষমতায় তর্কের খাতিরে গেরুয়া শিবির আসে, এখানেও তো আপনার শত্রু হয়ে দাঁড়াবে এসব না করলে। ভারতীয় জনতা পার্টি যদি কোনদিন এরকম করে, এই ধরনের অবস্থা হয়ে যায়, চিন্তা ভাবনা করতে হবে কি করতে হবে। শিখাদি, এইভাবে কি রাজনীতি করা যায় এখন? মানে আপনি যদি একটু তোলাবাজি বা এগুলো না করেন। আমার কিন্তু ভাইপো নেই, আমার কিন্তু ভাইপো নেই। বিরোধীদের মধ্যে সবথেকে শক্তিশালী রাজনীতিবিদ আপনি কাকে মনে করেন? একমাত্র যদি বিরোধী কেউ থাকে, সেটা মমতা ব্যানার্জি রয়েছে। আজকে মমতা ব্যানার্জি যদি ওখান থেকে সরে যান, তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না, সব ধুলিস্যাৎ হয়ে যাবে। বিজেপি আসলে, গোটা পশ্চিমবঙ্গের ক্ষমতায় যদি আসে বিজেপি, সেই ঐক্যতা কি এখানে বজায় থাকবে? যে বিজেপির কাজ করবে সেই আমার পরিবারের লোক, যে বিজেপির বিরোধিতা করবে সেই আমাদের শত্রু। সেখানে ধরুন কোথাও রাজবংশী, কোথাও কামতাপুরী, কোথাও গোর্খা, সত্যি কি মনে হচ্ছে এবার সময় এসেছে কেন্দ্র সরকারের একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়ার, যে এদের যাতে উন্নয়ন হয় সার্বিকভাবে? উন্নয়ন বলতে পশ্চিমবঙ্গে কিছু নেই, একটা জায়গায় কিন্তু সত্যি মমতা ব্যানার্জি ভীষণ উন্নয়নটা করেছেন। সেই উন্নয়নটা হচ্ছে মোদির উন্নয়ন। জায়গায় জায়গায় মদের দোকান। কিন্তু স্বপ্ন দেখেন না উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হবে শিখা চ্যাটার্জি? তৃণমূল কংগ্রেসে ফিরে আমি কোনোদিন যাবো না, কারণ যে দলটা পুরোপুরি চোরে পরিণত হয়েছে সেই জায়গায় ফিরে যাবো না। শিখাদি, উত্তরবঙ্গের রাজনীতিতে একটা সময় অশোক ভট্টাচার্য, একদিকে গৌতম দেব, অন্যদিকে শঙ্কর মালাকার, কখনো কখনো এরকম প্রচার শোনা যেত এই তিনজনের মধ্যে একটা সমঝোতা আছে। আমরা অনেক সময় ওনাদেরকে বলতাম ওই যে অমর আকবর অ্যান্টনি বলতাম আমরা। এই যে শাড়ি পরে, পাট পাট শাড়ি পরে আপনি লড়াইয়ের ময়দানে নেমে যান, মনে হয় না একটা জিন্স আর টি শার্ট পরলে আরো দ্রুত ঝাঁপিয়ে পড়তে পারতেন? আমার মনে হয় যে যারা নাকি বাঙালি, বিশেষ করে বাঙালিদের শাড়িতে যথেষ্ট মানানসই লাগে। অনন্ত মহারাজকে এখনো আপনারা বিশ্বাস করেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ, উনি তো সকলকে টোপ দিয়ে বেড়ান, আমার কাছে তো টোপ দিয়েছিল। নেক্সট টিকিট কিন্তু তোমারই থাকবে, তোমার 6জন 7জনকে চাকরি দেব, কত টাকা লাগবে দেব, একাধিকবার আমার কাছে এসেছেন। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি আর প্লাস নিউজ রুম। আর প্লাস নিউজ রুমে আজকে এমন একজন অতিথি, যিনি পশ্চিম বাংলার রাজনীতিতে যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছেন তাদের মধ্যে একেবারে অন্যতমা। তার কারণ, তাকে দেখলে মনেই হয় না তিনি রাজনীতিবিদ, কিন্তু দাপটের সঙ্গে তিনি লড়াই করে চলেছেন উত্তরবঙ্গে। একটা সময় তিনি গোটা পশ্চিম বাংলায় যখন পরিবর্তনের সুর শোনা যাচ্ছে, সেই সময় কিন্তু তিনি অন্যতম উত্তরবঙ্গের অন্যতমা প্রতিষ্ঠাতা সদস্যা ছিলেন তৃণমূল কংগ্রেসের। এখন তিনি ভারতীয় জনতা পার্টির বিধায়ক। হ্যাঁ, আমরা যার কথা বলছি, শিখা চ্যাটার্জি
ভারতীয় জনতা পার্টির বিধায়ক, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সেক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা করব, আগে আমরা বিধায়ক বলতাম না, বিধায়িকা বলতাম। এখন সব শব্দগুলো আমরা পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ ব্যবহার থেকে বিরত থাকছি। তার কারণ বিধায়ক তিনি নারী হতে পারেন, পুরুষ হতে পারেন। কোথাও কি মনে হচ্ছে আপনারা যে সময় রাজনীতিটা শুরু করেছিলেন আর আজকে রাজনীতিটা যে জায়গায় এসে পৌঁছেছে, এই যে পুরুষ নারী এই বিভেদটা অনেকটা কমে গেছে? সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে জানাই নমস্কার এবং আপনাদের সকলকে নমস্কার জানিয়ে বলি, দেখুন, নারী পুরুষ বলে অনেক কথা হয়, কিন্তু নারীর মর্যাদা পশ্চিমবঙ্গে নেই। আপনারা বুঝতেই পারছেন, চারিদিকে যা অবস্থা দেখছেন, সেখানে যার জন্যই নারী পুরুষ এমন অবস্থা হয়েছে, পুরুষের কাজও নারীকে করতে হচ্ছে, নারীর কাজও নারীকে করতে হচ্ছে। সমস্ত ব্যাপারটাই মানে এক জায়গায় হয়ে গিয়ে জগা খিচুড়ি করে দিয়েছে। সুতরাং নারী যে বিধায়িকা যেটা বলা হতো, এখন আর সেই জায়গাটা নেই। ওই একটাই মাত্র পোস্ট, সেটা হচ্ছে বিধায়ক। সে মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। কিন্তু এখন তো পশ্চিমবঙ্গ সম্পর্কে কথা বললে লোক উত্তরপ্রদেশ সম্পর্কে বলে। কোথাও কি মনে হচ্ছে না পশ্চিমবঙ্গে যদি এই অবস্থা হয়, উত্তরপ্রদেশও একই অবস্থা? দেখুন, আমি বুঝতে পারি না, আপনারা সাংবাদিকরাও ঠিক যে কথা বলেন এবং রাজ্য সরকারের যে সমস্ত নেতারা আছেন, তারা একই কথা বলেন। যখন পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনো কিছু বলতে যাই, কোনো অসুবিধের কথা বলতে যাই, সেটা বিধানসভাই হোক বা বাইরের কোনো জায়গায় হোক, তারা কিন্তু পশ্চিমবঙ্গকে পুরোপুরি বাইপাস করে দিয়ে হয় উত্তরপ্রদেশ, না হলে মধ্যপ্রদেশ, না হলে গুজরাট, এই সমস্ত জায়গায় চলে যান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা থাকি পশ্চিমবঙ্গে, যে জায়গায় থাকবো, যে মাটিটায় থাকবো, সে জায়গার আমার কি অবস্থা? আগে যদি আমি নিজের ঘরটাকে সামলাতে না পারি, আমি বাইরের বিশ্বকে সামলানোর ক্ষমতা কিন্তু আমার থাকবে না। কাজেই আমি মনে করি সর্বপ্রথম পশ্চিমবঙ্গকেই আমাদের দেখা দরকার। যেহেতু ঘরের প্রশ্ন তুললেন, আমি একটু ঘরের প্রশ্নে চলে আসছি। শিখা চ্যাটার্জি কি বিশ্বাসঘাতক? তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন? তার কারণ আমরা সবাই জানি, তিনি আপনার এলাকাতে গিয়ে তিনি তো বলেছেন যে আপনাকে হাতে ধরে তুলেছেন, কিন্তু আপনি বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমি অস্বীকার করছি না, উনি বলেছেন। এবং লোকসভার আগে গিয়ে আমার নিজের বিধানসভায় যখন মিটিং করলেন, উনি গিয়ে পরিষ্কার বলে এসেছেন, আমি যাকে হাতে করে তুলেছিলাম সে বিশ্বাসঘাতকতা করেছে, ও বিশ্বাসঘাতক। তা আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষ করে বলতে চাই আপনাদের মাধ্যমে, কারণ আমার তো নিজের ডাইরেক্ট বলার মতো জায়গা সেরমভাবে নেই। ওনাকে যে আমি বারবার জানিয়েছিলাম উত্তরবঙ্গে কি ধরনের দুর্নীতিগুলো হচ্ছে, সে জমি কেলেঙ্কারি বলুন, গোলদার কেলেঙ্কারি বলুন, বালু কেলেঙ্কারি বলুন, গরু চুরি বলুন, এবং পুরো এত মানে দলটা দালালে পরিণত হয়ে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসের যে ছেলেগুলো একদিন মানে এই সিপিএম এর মানে বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। তাদের একটাই লড়াই ছিল, সিপিএম যে দুর্নীতি করছে সেই দুর্নীতিটাকে, ভ্রষ্টাচারটাকে নষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে। সেই কারণে তৃণমূল কংগ্রেসটায় তারা যোগ দিয়েছিল, দিয়ে তৃণমূল কংগ্রেসটা মনে প্রাণে করেছে। কিন্তু পরবর্তীতে যখন ক্ষমতায় এলেন 11 সালে মাননীয় মুখ্যমন্ত্রী, তারপরে দলটা সেই সিপিএমকে অনুসরণ করে চলতে শুরু করল। তাই এমন অবস্থা বর্তমানে হয়ে গেছে, সেখানে কিন্তু ভদ্র মানুষ এবং যারা সুস্থভাবে রাজনীতি করবে তারা কিন্তু ওখানে থাকার যোগ্য নয়। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে 5টা-6টা চিঠি দিয়ে ওখানকার সমস্ত বৃত্তান্ত লিখে পাঠিয়েছিলাম, কিন্তু তার কোনো জবাব আমি পাইনি। লাস্ট কি হলো জানেন? যখন আমি বেরিয়ে এলাম, কিন্তু এমনি নয়, আমি বেরিয়ে এলাম, আমি তখন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। সেই সময় আমি যখন একদিন এসে আমার নিজের অফিসে বসেছি, একটা হ্যান্ডিক্যাপ পরিবার, ভদ্রলোকের একটা পা নেই, কোনো রকমের মানে রিক্সা টেনে ফেনে একটা নিয়ে বেড়ান, আর ভদ্রমহিলা মানুষের বাড়িতে বাসন মাজে। তারা একদিন এসে কান্নাকাটি ঘুরে পড়লো সন্ধ্যেবেলায় আমার অফিসে, দিদি আমার যেখানে বসত বাটি সেটাকে দখল করে নেওয়া হচ্ছে, আপনি চলুন। তা আমি বললাম, দেখুন আমি তো এইভাবে যেতে পারি না, আগে প্রশাসনকে জানান, থানাকে জানান। বলে জানিয়েছি। ওরা 3-4 দিন আগের থেকে ঝামেলা করছিল, আমি সমস্ত থানায় জানিয়েছি। থানার বড়বাবু বললেন এবং পুলিশরা বলল কেউ যেতে পারবে না।
দিদি আপনি একবার চলুন। আমি ঠিক আছে যাচ্ছি। আমি যাওয়ার আগে আমি পুলিশকে ইনফর্ম করলাম যে আপনারা যাচ্ছেন না বড়বাবু, ব্যাপারটা কি আছে, আমি ওখানে তো যেতে হবে, আপনি চলুন আমিও যাই তাহলে। তো বললো দিদি আমি এখন যেতে পারবো না, 3-4 দিন আমি এখন বেরোতে পারবো না, তারপরে যাবো, আমার একটু ব্যস্ততা আছে এদিকে। তাই আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি, আপনাদের ইনফর্ম করে গেলাম। ওখানে গিয়ে এমন অবস্থা দেখি আপনি ধারণা করতে পারবেন না। সেই গরিবের বাড়ি একটা, সেখানে তাদের জিনিসপত্র যেটুকু ছিল সেটুকুকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে, বার করে দিয়ে ওদেরকে হাত ধরে বার করে দেওয়া হয়েছে। গিয়ে ওখানে উঠোনের মধ্যে দেখলাম বড় বড় বোতল নিয়ে আর মাংস টাংস নিয়ে ওখানে বেশি ভালো মতো পিকনিক করা হচ্ছে। তা আমি তো যথারীতি গিয়ে বললাম এইগুলো কি করছেন, অনেককেই মানে যখন খেলা হচ্ছে তখন আপনি গিয়ে হ্যাঁ পৌঁছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গিয়ে পৌঁছালাম ওখানে, যখন খেলা হচ্ছিল ওখানে আমি গিয়ে পৌঁছালাম এবং প্রত্যেককে চিনতাম, প্রত্যেককে চিনি আমি। যারা কেউ বুথ প্রেসিডেন্ট ছিল, কেউ আপনার ওয়ার্ডের কোনো লোক, সমস্ত তৃণমূল কংগ্রেসের লোকজন। তা আমি গিয়ে বললাম আপনারা এটা কি করছেন, কাদের বাড়িটা আপনারা দখল করছেন, এটা এটা সম্ভব নয়, এরা বহুদিন ধরে এখানে আছে। না দিদি আপনি চলে যান, আপনাকে কে বলেছে এখানে আসতে, মানে মোটামুটি আমার উপর রাগটা করে উঠলো। আমি বললাম না না আমি যাবো না, আমি এসেছি ওদেরকে এখানে ঢুকিয়ে দিতে, ওরা এখানে থাকবে, আপনারা এখান থেকে সরে চলে যান, এগুলো করবেন না, দল এটা করতে বলেনি আপনাদের। আমি কিন্তু বারবার বললাম, ওনারা কোনো রকম কথা না শুনে ওনারা ওইখানেই, আমার সঙ্গে 3টে বাচ্চা ছেলে ছিল। সেদিন আমার একটা ভুল হয়েছিল, আমি যদি কয়েকজনকে সঙ্গে করে নিয়ে যেতাম তাহলে হয়তো অতটা অসুবিধে হতো না। মানে 3টে বাচ্চা ছেলেকে নিয়ে তৃণমূলের গেছিলাম। গুন্ডা বাহিনীর সঙ্গে আপনার গুন্ডা বাহিনীদের নিয়ে যাওয়া আমার উচিত ছিল গুন্ডা বাহিনী কি তৃণমূলের লোক, আমার কিন্তু গুন্ডা বাহিনীর কোনো ব্যাপার নেই, আমি ওগুলো ধার ধারি না। তো ব্যাপার হচ্ছে 3টে বাচ্চা ছেলেকে নিয়ে গেছি, ওদেরকে তো মারলই, আমাকে এমন ভাবে মারলো আমি নার্সিং হোমে ভর্তি থাকলাম। আপনার গায়ে হাত তুলে দিল। হ্যাঁ, আমার একটা চোখ তো নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এরকম। তো পরবর্তীতে ওইখানে সেটাও দেখা হলো, সবাই দেখলো। পার্থ চ্যাটার্জি এখান থেকে গেলেন, শিলিগুড়িতে গেলেন, উনি কিন্তু একবার জিজ্ঞেসও করলেন না আমাকে, কোনো রকম কেউ কোনো কিছু জিজ্ঞেস করেনি। গৌতম দেব আমাকে দেখতে গেলেন, গিয়ে বললেন না এটা তো খুব অন্যায় হয়েছে, দেখি ওদের কোনো পানিশমেন্টের ব্যবস্থা করি বলে তাদেরকে মোটামুটি অ্যারেস্ট করা হলো সেদিন পাবলিকের চাপেতে। অ্যারেস্ট করার পর ঠিক 3 দিনের মাথায় তাদেরকে গৌতম দেব একদম ছাড়িয়ে নিয়ে চলে আসে। আমার খুব খারাপ লাগলো। আমি ওই 15-20 দিন নার্সিংহোম থাকার পর তো যথারীতি বাড়ি এসে আর ওদের সঙ্গে কোনো তাহলে আপনার জীবনে লালু আলম গৌতম দেব। একদম 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 শুনুন, উনি আমার জীবন না, তৃণমূল কংগ্রেসের ভালো ভালো নেতার জীবন উনি নষ্ট করছেন, উনি অনেক খারাপ কাজ করেছেন। তো এই চিঠিগুলো তো আপনি পাঠান। আমি পাঠিয়েছি, আমি সমস্ত জানি। যখন ওই অবস্থা হলো আমি তারপরে একসঙ্গে সমস্ত পোস্ট থেকে আমি অব্যাহতি চাইলাম। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বলুন, আপনি আবার রাজ্যের ডিপার্টমেন্টের স্টেট কমিটির মেম্বার বলুন, আমার জেলা সভাপতি ছিলাম ওখানে সেটা বলুন, জেলা সম্পাদক সেটার থেকে রিজাইন করলাম, তথ্য কেন্দ্রের মেম্বার ছিলাম সেটা থেকে ইয়ে করলাম, এরকম মানে অনেকগুলো মানে ইয়ে ছিল, সব একসঙ্গে রেজিগনেশন। শেষবারের মতো তার সঙ্গে কথা বলার চেষ্টা করেনি যিনি তৃণমূল কংগ্রেস। আমি চেষ্টা করিনি, আমি আর চেষ্টা করি কোনো কিচ্ছু না। কেন বারবার জানিয়েছি, বারবার আমি মানে আমাকে সেখানে থেকে কোনো রেসপন্স করা হয়নি আমাকে। কেন বললুম তো, কেন যে এত দুর্নীতির ঘটনা, আপনি যে দুর্নীতি বললেন তার বাইরেও দুর্নীতি আছেন, শালীনতার জন্য আপনি বলছেন না, আমিও বলছি না। এত দুর্নীতি যদি আপনি জেনেই থাকেন, কেন কেন আপনার মনে হচ্ছে যে কোনো রকম আপনি উত্তর পেলেন না? এর পেছনে কি আছে? শুনুন, সব থেকে বড় কথা কি জানে, যার বিরুদ্ধে আমরা ওখানে করছিলাম এরাই তো গোড়া আসল। আমি এখান থেকে টাকা পাঠাতে পারি না, ওখান থেকে টাকা আসে যেটা কালীঘাটে পৌঁছায়, আপনারা জানেন 25-75 যায়, আপনারা সবই জানেন। যে জিনিসটা আমার দিয়ে হয় না, আমাকে দলে রেখে লাভ কোনো নেই, কোনো অসুবিধার কারণ নেই, সেই জন্য শিখা চ্যাটার্জির মতন মানুষ বেরিয়ে গেলে কিছু অসুবিধা। কিন্তু এটা আপনার রাজনীতির একটা ভুল নয়? ইংরেজিতে একটা কথা আছে, ওয়েন ইউ আর ইন রম বি রমান। আপনি যখন রোমে রয়েছে একটু রোমান তো হতে হতো। লাভ নেই, লাভ নেই। আমি যেটুকু বুঝেছিলাম প্রত্যেকটা জায়গা থেকে ডিপ্রাইভ করা হতো আমাকে। আমার কিন্তু পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, সেই জায়গাটা রেজুলেশন করা হলো, সমস্ত কিছু করা হলো, পাবলিক পুরো জেনে গেল, সব কিছু
যখন নাকি ডিক্লারেশন দেওয়া হলো তখন কিন্তু অন্য একজনকে ডিক্লারেশন এইরকম ভাবে সমস্ত জায়গায় কোথাও মিটিং হতো, মিটিংয়ে কিন্তু আমি ওখানকার একটা জায়গায় ছিলাম, মঞ্চে ডাকা দরকার, ডাকা হতো না, সকলকে ডাকা হতো, একটা বুথ প্রেসিডেন্টকে ডেকে নেওয়া হতো ইয়েতে। তো এইভাবে ডিপ্রাইভ করা হতো প্রত্যেকটা জায়গায়। এটাই ছিল ইয়ে। ভালো হয়েছে একদিকে। আমি এখন মনে করি ভগবান যদি আমাকে আরো 10টা বছর আগে বের করে নিয়ে আসতে হতেন, আমার মনে হয় অনেক কাজ হতো। মনে হচ্ছে জীবনের 10টা বছর নষ্ট, আমি নষ্ট করে ফেলেছি 10টা বছর, মনে হয় আমার। মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস থেকে জীবনের 10টা বছর নষ্ট করেছে। একদম একদম নষ্ট করেছি। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, ধরুন ভারতীয় জনতা পার্টি যখন আপনাকে টিকিট দিল, এমন একটা টিকিট দিল যে টিকিটে উল্টো দিকে গৌতম দেবের মতো দাপুটে নেতা, তখন কি মনে হয়েছিল জিততে পারবেন? দেখুন, গৌতম দেবকে ওখানে আমি নিয়ে গিয়ে সমস্ত পরিচিতি করিয়েছিলাম এবং দাঁড় করিয়েছিলাম। ওই জায়গাটা কিন্তু আমার জায়গা, আমার নিজের বিধানসভা। উনি তো আউটসাইডার, উনি তো শিলিগুড়ি জেলায় থাকেন, দার্জিলিং জেলাতে ওনার বসবাস। আমি নিয়ে গিয়ে প্রত্যেকটা জায়গায় মিটিং করিয়ে প্রত্যেকের কাছে নিয়ে গিয়ে ওনাকে পরিচিতি করিয়ে দিয়েছিলাম। জায়গাটা কিন্তু আমার জায়গা, আর আমি দীর্ঘদিনের রাজনীতি করছি ওখানে, আজকে থেকে নয়। কিন্তু উত্তরবঙ্গ মানে আগে যেমন অশোক ভট্টাচার্য ছিল, এখন তো গৌতম দেব। হুম, তৃণমূল কংগ্রেসের মুখ গৌতম দেব। কোথাও কি মনে হচ্ছে না মানে এই রকম একজন নেতার বিরুদ্ধে লড়াই করছে শিখা চ্যাটার্জি, তখন আপনার মনে একবারও মনে হয়নি যে লড়াইটা খুব কঠিন? আমি কোনোদিন মনে করিনি যে লড়াই কঠিন, কারণ আমি যেটা করছি আমি জানি আমি ন্যায্য কাজ করছি। উনি যেটা করেন সেটা কিন্তু ন্যায্য কাজ নয়। আমি একটা থ্যালাসেমিয়ার বাচ্চাকে পাঠিয়েছিলাম, মানে বাচ্চাটাকে 2 বছরের বাচ্চা, ওর মা কোলে নিয়ে গিয়েছিল, অল্প বয়সী গরিবের। ওখানে যাওয়ার পর গলা ধাক্কা দিয়ে তাকে বার করে দেওয়া হয়েছিল, যখন তখন আসার সময় না, কে পাঠিয়েছে, বার করে দেওয়া হয়েছিল। এরকম হামেশা উনি কারোর সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করতেন না, কেউ ওনার কাছে গিয়ে কাজ পেত না। এ ধরনের অনেক কিছু অ্যালিগেশন প্রচুর আছে, আপনারা একটুখানি খোঁজ দিলেই জানতে পারবেন। মানে আপনি বলছেন থ্যালাসেমিয়ার রোগী বা ধরুন খুব দিন দরিদ্র মানুষ, তার বাড়ি যখন ভাঙচুর হচ্ছে, আমি যেটা বলছিলাম আর কি, যখন খেলা চলছে অর্থাৎ তাদের বের করে দেওয়া হচ্ছে, সেই সময় আপনার উপস্থিত হওয়া, এইগুলো আপনার কোথাও মনে হয়েছে যে দলে ছিলেন না বা যে রাজনীতির ধারা রয়েছে এইগুলো খুব ব্যতিক্রমী ঘটনা, আর সেই জন্য আপনি ক্রমশ ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছিলেন দলে? না, অবশ্যই এগুলো তো স্বাভাবিক ব্যাপার, এটা তো হতেই পারে। মানে কোথায় একটা প্রমোটার পাঠাবেন বড়, মানে একদম হৃষ্টপুষ্ট প্রমোটার পাঠাবেন, তার বদলে একদম থ্যালাসেমিয়াকে পাঠালেন। আপনার মনে হচ্ছে এইগুলোই বোধহয় ভুল হয়ে গেছে? ভুল না, আমি বোধহয় ঠিক কাজই করেছি, আমি ঠিক কাজই করেছি ওখানে। ওখানে শুনুন, আরো আমার মানে দুঃখ কিছু জায়গায় থেকে গেছে, যেটা হচ্ছে মমতা ব্যানার্জি 12 সালে, খুব সম্ভবত 12 সালেই নির্দেশ দিয়েছিলেন যে ল্যান্ড ব্যাংক তৈরি করা হবে এবং সেই জমিগুলো উদ্ধার করে, মানে কোথায় কোথায় আছে চিহ্নিত করে সেগুলো সরকারি কাজে লাগানো হবে। তো আমি যেহেতু সেই সময় আর ডিপার্টমেন্টে ছিলাম, আমি অনেক কষ্টে জোগাড় করলাম বিএলআরও থেকে জায়গা সমস্ত লিস্ট করে মাননীয় তখন মন্ত্রী ছিলেন গৌতম দেব, তার হাতে দিয়ে দিলাম। কিন্তু পরবর্তীতে তার চেহারা যা দেখলাম, সেগুলো প্লট কেটে কেটে বিক্রি হয়ে গেল। কোথাও মল তৈরি হচ্ছে, কোথাও বাড়ি তৈরি হচ্ছে, কোথাও বড় বড় ইয়ে তৈরি হচ্ছে, কোনো সরকারি কাজে লাগলো না। তাহলে আমি কেন দিলাম ওখানে বার করে? আমার তো নিজের খারাপ লাগছে। মনে হচ্ছে তার মানে শস্যের মধ্যেই ভূত। শস্যের মধ্যে ভূত রয়েছে, শস্যের মধ্যে ভূত রয়েছে। কিন্তু আমার দুঃখ এটাই লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে পশ্চিমবঙ্গের কোথায় কি হচ্ছে সমস্ত কিন্তু আমার নজর থাকে, সব জায়গায় কিন্তু আমি দেখি। পশ্চিমবঙ্গের এই যতগুলো বিধানসভা আছে, সমস্ত বিধানসভায় আমি কিন্তু ক্যান্ডিডেট ইলেকশনের সময় বলে। কিন্তু আমি এইটুকুই বুঝতে পারলাম না, ওনার দলটা যে পুরোপুরি একদম চোরি জোচ্চুরি কাটমানি এবং দালালের দল হয়ে গেছে, উনি কি এটা বুঝতে পারেননি? সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে এইরকম দুরবস্থা হয়েছে, এরকম দুর্নীতি বয়ে নিয়ে যাচ্ছে দলটা, এটা কি উনি বুঝতে পারেননি নাকি? না, উনি দেখে শুনে ধৃতরাষ্ট্র হয়ে থেকে গেছেন। আমার এটাই মানে ইয়ে রয়েছে, যার জন্য আমি মনে করি যে সমস্ত কিছু যখন উনি জানেন, উনি এটাও জানতেন, জেনে শুনে উনি কিন্তু একটাই কথা বলেছেন, আমাদেরকে আমাদের পার্সেন্টেজ দিয়ে দাও, তোমরা তোমাদের পার্সেন্টেজ নিয়ে যা ইচ্ছে করো। এরকম একটা ব্যাপার হয়ে গেছে।
তা না হলে কখনো এটা হতে পারে না। সেখানে উত্তরবঙ্গের রাজনীতিতে একটা সময় অশোক ভট্টাচার্য সিপিএম এর বর্ষিয়ান নেতা, একদিকে গৌতম দেব, অন্যদিকে শঙ্কর মালাকার কংগ্রেস নেতা। কখনো কখনো এরকম প্রচার শোনা যেত এই তিনজনের মধ্যে একটা সমঝোতা আছে। এটা আপনি বিশ্বাস করেন? না, ওনারা 3 বন্ধু ছিলেন ঠিকই। 3 বন্ধু একসঙ্গে ঘুরে বেড়াতেন, মর্নিং ওয়াক করতেন, করতেন। দেখুন, হতেই পারে 3 জন 3 দল করে। তার ভেতরে ওনাদের ব্যাপারটা কি ছিল জানি না। তবে 3 জন বন্ধু ছিলেন এটুকু আমরা জানি। হুম, আমরা অনেক সময় ওনাদেরকে বলতাম ওই যে অমর আকবর অ্যান্টনি বলতাম আমরা। মানে ওনারা ঘুরে বেড়াতেন। দেখুন, এটা হতেই পারে, ব্যক্তিগত সম্পর্ক কারোর সাথে কারোর থাকতেই পারে। সেই ব্যাপারটায় আমরা কিছু বলতে পারি না। কি ছিল, হয়তো কিছু ছিল, হয়তো বা কিছু ছিল না, এটাও হতে পারে। কোথাও কি আপনার মনে হয় যে গৌতম দেব তিনি এত শীর্ষ নেতৃত্বের কাছের কেন? মানে আপনি তো নিজেও একজন প্রতিষ্ঠাতা উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের। এটা তো ইতিহাস, এটা তো অস্বীকার করতে পারবেন না, আমিও করতে পারবো না, কেউ চাইলেও করতে পারবে না। যে দলটায় আপনারা প্রতিষ্ঠাতা, যে দলটা আপনারা উত্তরবঙ্গে সিপিআইএম এর তখন প্রবল রাত চলছে, সেই সময় লড়ে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করেছিলেন, এবং সেই সময় আপনি শিক্ষিকাও ছিলেন, সুতরাং আপনার উপর অনেক ঝড়ঝাপটা গিয়েছে। সেই দলটাতে আপনার কি মনে হলো যে মানে কোনো প্রাপ্য সম্মানই পেলেন না? কোনো সম্মান ওখান থেকে দেওয়া হয়নি, বরঞ্চ পদে পদে অসম্মান করা হয়েছে। হয়তো আমি থাকলে ওনাদের কোনো অসুবিধে হচ্ছিল, হয়তো ওনারা কোনো জায়গায় বাধা পাচ্ছিলেন। হ্যাঁ, বাধা উনি পেতেন। কোনো জায়গায় জমি দখল হলে সেই জায়গাটা গিয়ে আমি দাঁড়াতাম। কোনো জায়গায় কোনো অন্যায় করা হচ্ছে কারোর বিরুদ্ধে, অবশ্যই তাদের পাশে আমি দাঁড়াতাম। গরিব মানুষের সঙ্গে সবসময় থাকতাম, যেটা এখনো থাকি, এখনো সেই কাজটা করার চেষ্টা করি। কিন্তু সেখানে এইভাবে কি রাজনীতি করা যায় এখন? মানে আপনি যে কথা বলছেন আমরা জানি যে অতুল্য ঘোষ এরকম রাজনীতি করেছেন, সিপিএম এর প্রমোদ দাশগুপ্ত এই ধরনের রাজনীতি করেছেন, মোহাম্মদ ইসমাইল করেছেন, এরকম আমি অনেক মানুষের কথা বলতে পারি বিভিন্ন দলের। এখন কি রাজনীতিতে এরকম করে সেখানে রাজনীতি করা যায়? মানে আপনি যদি একটু তোলাবাজি বা এগুলো না করেন, আপনার ছেলে যারা আপনার সঙ্গে যারা রয়েছে তারা কি খাবে বলুন তো? এখন বাস্তবতাটা তো এই জায়গায় চলে গেছে। আপনি কি পাল্টাবেন না? কারণ আজ বাদে কাল যদি অন্য কিছুও হয়, আমি ধরেই নিলাম ক্ষমতায় তর্কের খাতিরে গেরুয়া শিবির আসে, এখানেও তো আপনার শত্রু হয়ে দাঁড়াবে এসব না করলে। কি হবে বলুন তো? শুনুন, সব জায়গায় সবকিছু হয় না। দেখব তখনকার পরিস্থিতি কি হয়। তবে একটা কথা, যে তৃণমূল কংগ্রেসে ফিরে আমি কোনোদিন যাব না। কারণ যে দলটা পুরোপুরি চোরে পরিণত হয়েছে সেই জায়গায় ফিরে যাব না। ভারতীয় জনতা পার্টি যদি কোনোদিন এরকম করে, এই ধরনের অবস্থা হয়ে যায়, চিন্তা ভাবনা করতে হবে কি করতে হবে। সে তখনকার চিন্তা তখন অবশ্যই করব। তবে এই জিনিসকে প্রশ্রয় কোনো জায়গায় দেয়া যাবে না। অন্যায়কে প্রশ্রয় দেব না কোনো। পাওয়ার কিছু নেই আমার। আমার আপনি একটা কথা বললেন, সত্যি কথা, খুব দামি কথা বললেন, যে আপনার সঙ্গে যে ছেলেরা আছে তাদের চাকরি বাকরি দেওয়ার ব্যাপার আছে, গরিব ছেলেরা কেন করছে। তারা সত্যি বলছি, সত্যকে প্রতিষ্ঠা করে যে সময় তৃণমূল কংগ্রেস যখন আমরা ফার্স্ট করেছিলাম, ঠিক এরকম অবস্থা ছিল। সিপিএম এর অত্যাচারে জর্জরিত ছিলাম। তৃণমূল কংগ্রেসের ছেলেরা আমার সঙ্গে যারা কাজ করতো তারা একদম বেকার হয়ে কাজ করতো, এরকম অবস্থা হয়ে কাজ করতো। তারা কিন্তু পরবর্তীতে এইভাবে চলে এলো, দেখেন পুরো দালালে পরিণত হয়ে গেল। কিন্তু আমি মনে করি আমার সঙ্গে থেকে অন্তত কোনো মানুষ দালালি ফালালি করবে না, এটুকু পরিষ্কার কথা। হবে না, ওই জায়গাটা আমি করতে দেবো না, অন্যায় করতে দেবো না, আর করবেও না তারা। সেক্ষেত্রে আমি এবার একদম হালকা চালে একটা প্রশ্ন করছি। আপনাকে দেখলে তো খুব শান্তশিষ্টই মনে হয়। আপনার সঙ্গে এত ছেলে নিয়ে জঙ্গি আন্দোলন করেন কি করে? সত্যি কথা জানেন, মানুষ সত্যের সঙ্গে মানুষ থাকে, তারা প্রত্যেকে অনুভব করে। কেন, সবাই তো প্রাপ্তবয়স্ক, সবাই 18 বছরের ঊর্ধ্বে বয়স। তাদের বোঝার শক্তি রয়েছে যে দিদি এটা কোনটা ভুল করছেন না এটা ঠিক করছেন। তারা সেটা অনুধাবন করে আমার সঙ্গে থাকে যে দিদি এই কাজটা করছেন, এটা অনৈতিক নয়, তাই আমার সঙ্গে থাকে। দিদি, এবার যে প্রশ্নটা করবো এটা একটু টাফ টাফ প্রশ্ন, কিন্তু আপনি ইচ্ছে করলে উত্তর দেবেন না। আর আমি কিন্তু কোনোভাবে কোনো মহিলা বা নারী কারোর সম্পর্কে আমি কোনো রকম অবমাননাকর কিছু বলছি না, কিন্তু এইটা প্রশ্নটা আমাদের এখন জাগে। আমরা দেখি অল্প বয়সী এবং দেখতে শুনতে যদি একটু বেশ সুন্দরী হন, তারা রাজনীতিতে সব দলেই উঠছেন খুব দ্রুত। তার অন্যতম কারণ কিন্তু সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমও, আবার রাজনৈতিক দলের নেতা নেত্রীও নিশ্চয়ই তার কারণ। আমি কিন্তু সমস্ত দলই বলছি।
সেক্ষেত্রে দাঁড়িয়ে অল্প বয়সী মহিলাদের সঙ্গে শিখা চ্যাটার্জিকে কি কোথাও প্রতিযোগিতা করতে হচ্ছে? সব দলেই তো এরকম আছে। অল্প বয়সী যারা, তারা যেহেতু সামাজিক মাধ্যমে তাদের অনেক বেশি প্রচার হয়, তাদের একটা গুরুত্ব থাকে। আমি মাননীয় তথাগত বাবু অর্থাৎ তথাগত রায়, আমি তার উদ্ধৃতিও আনছি না, কামিনী কাঞ্চনে আক্রান্ত, আমি এসবও বলছি না, কিন্তু এটা তো একটা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এমনকি আমি শুধুমাত্র রাজনীতির অঙ্গন বলবো না, আমি টেলিভিশন থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গায় বলবো যে মানুষের মেধা, তার গুরুত্ব কমেছে, রূপের গুরুত্ব বেড়ে গেছে। দেখুন না সংসদে, সংসদে এতজন অপরাধী বসে আছেন, দেখতে শুনতে যাদের একটু ভালো, যারা একটু ইংরেজি ভালো কথা বলতে পারে, তাদেরই সবাই দেখায় এবং তাদেরই ছবি আমরা দেখি। কোথাও মনে হয় না আপনি যে সময় রাজনীতি করছেন, একটা অসম, একটা স্রোতের বিরুদ্ধে আপনার অসম লড়াই? দেখুন, এইখানে কিন্তু আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। তার কারণ, আমি খুশি হব একমত না হলে। না না না, আমি একমত হতে পারলাম না। তার কারণ, দেখুন, এখনকার ছেলেমেয়েরা অল্প বয়সে তারা কিন্তু ভালো শিক্ষিত হয়ে ওঠে। তাদের প্রতিভা কিন্তু অন্যরকম। আমরা যেমন আমাদের সময় কোনো মোবাইল ছিল না, চালাতে জানতাম না। আমরা কিন্তু কম্পিউটার চালাতে জানতাম না। আমাদের খুব অসুবিধে করে ওই টিপে টিপে কিন্তু এখন করতে হয়। মোবাইলও আমি কিন্তু খুব যে একটা অভিজ্ঞতা নয়। তো আমাদের সময় এবং এই সময়টায় অনেক এদের মেধা কিন্তু, বর্তমান ছেলেমেয়েদের মেধা কিন্তু অনেক বেশি। সুতরাং সেই জায়গায় ওদের হয়তো আমাদের থেকে অনেক বেশি রয়েছে, প্রতিভা রয়েছে, যার জন্য বুঝতেই হবে যার যেখানে জায়গা তাকে তো নিতেই হবে। সে বয়স যাই হোক না কেন, সুন্দরী হোক বা কুৎসিত হোক, যার যেমন অবস্থা তাকে তো করতেই হবে। আপনি বলছেন এটা তার মানে সমস্ত দল, মানে আমি তথাগত বাবু, মাননীয় তথাগত বাবু, যে কামিনী কাঞ্চনে আক্রান্ত এটা মনে করেন না? এটা ওনার বক্তব্য, কিন্তু আমি এটা ভাবি না। আমি এটা ভাবি না। কেন ভাববো? সেখানে আমার এমনি একটা প্রশ্ন আছে, এটাকে অন্যভাবে নেবেন না। এই যে শাড়ি পরে, পাট পাট শাড়ি পরে আপনি লড়াইয়ের ময়দানে নেমে যান, মনে হয় না একটা জিন্স আর টি শার্ট পরলে আরো দ্রুত ঝাঁপিয়ে পড়তে পারতেন? দাদা, এটা যে আমাদের ঐতিহ্য, শাড়ি আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্য রক্ষা করা তো আমাদের কর্তব্য। আমি মনে করি জিন্স পরে, অল্প বয়সী মেয়েরা জিন্স পরে, কিন্তু আমার মনে হয় যে যারা নাকি বাঙালি, বিশেষ করে বাঙালিদের শাড়িতে যথেষ্ট মানানসই লাগে। খুব সুন্দর উত্তর দিলেন। আমি ভাবছিলাম আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন, কিন্তু এই যে একদিকে ওদের বাহিনী, একদিকে আপনার বাহিনী, মধ্যখানে আপনি লাফিয়ে উঠে এই যে লড়াইটা করেন, এটা করতে আপনার ভয় লাগে না? চোখে আঘাত লেগেছে, শরীরে এত ক্ষত, মানে এখন ভয় পান না? নির্বাচনের দিন দরকার ছিল অত লাফালাফি করা? ছেলেদের বললেই তো পারতেন। দাদা, কি হবে? মানুষের জন্য করছি, আমি তো আমার জন্য করছি না দাদা। আমার তো কিছু নেই। আমার তো, দেখুন, যেদিন জনপ্রতিনিধি হয়েছি সেদিন কিন্তু সম্পূর্ণটা নছাবর করে দিয়েছি তাদের জন্য। জীবনটাই তো তাদের জন্য দিয়ে দিয়েছি। তো আমার জীবনের কি আছে? আমার জীবন তো মানুষের জন্য। তাদের জন্য কাজ করতে গিয়ে যদি আমার কোনো অসুবিধা হবে, তারাই আমাকে দেখলে, অসুবিধে নেই। আমি শেষ ওই প্রশ্ন যা দিয়ে শুরু করছি সেই প্রশ্নে আবার ফিরে আসছি। তাহলে কি আপনি মানেন না? তাহলে কে কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনার মতে? শুনুন, সবচেয়ে বেশি প্রতারিত হয়েছি আমি। আমি প্রতারিত হয়েছি। প্রথম দিন থেকে রাজনীতি করে গিয়ে লাস্ট আমাকে বেরিয়ে চলে আসতে হয়েছে। আমাকে রিজাইন করে চলে আসতে হয়েছে। মমতা ব্যানার্জি কোন মুখে বলেছেন এটা জানি না। শুনুন, স্বাভাবিক খারাপ লেগেছিল। উনি কিন্তু সমস্ত জানতেন, সমস্ত জানেন, সমস্ত জেনে বুঝে বলেছেন। কেন? ওখানে ওনার ভোট দরকার ছিল। ওনার ভোট চাই। মানুষের কাছে শিখা চ্যাটার্জিকে একটা মিথ্যাবাদী এবং একটা পুরোপুরি গদ্দার প্রমাণিত করতে চেয়েছিলেন, কিন্তু গিয়ে ওখানে উল্টো হয়ে গেছে। এটা হয়নি। ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ কিন্তু সে কথা বিশ্বাস করেনি। তারা কিন্তু খুব কাছের থেকে চেনে শিখা চ্যাটার্জিকে। কারণ কার বাড়িতে অসুস্থ হয়ে গেল কে? শিখা চ্যাটার্জি। কার বাড়িতে কি অসুবিধে হলো? দিদি। সব সব জায়গায় দিদি সবার আগে যায়। সুতরাং মানুষ আমাকে চেনে। আমি সাংবাদিক হিসেবে 2010 থেকে 2012 মমতা বন্দ্যোপাধ্যায় যতবার উত্তরবঙ্গে গিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে আমি ছিলাম। আমার এখন মনে পড়ে যাচ্ছে জলপাইগুড়িতে একটি সভা, সেই সভায় তিনি মঞ্চে উঠেই আপনাকে সস্নেহে ডেকে নিলেন, এটাও তো শুনেছি। এবং সেই কণ্ঠে আপনার প্রতি যে স্নেহ বর্ষিত হলো, এটাও শুনেছি, আমি নিজের কানে শুনেছি।
তা সত্ত্বেও আপনার মনে হলো শুধুমাত্র রাজনৈতিক স্বার্থতেই, সেটা আপনার হতে পারে, অন্য কারোর হতে পারে, একটা মানবিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল? শুনুন, মমতা ব্যানার্জির সেই 11 সালের পূর্বের যে রূপ, সেই রূপের সঙ্গে বর্তমান 24-এর যে রূপ, বা যখন আমি 17-তে চলে এলাম তখনকার রূপের কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। 11 সালের পর থেকে ওনার একটু একটু করে পরিবর্তন হতে হতে যখন 17 সালে এলাম, যখন আমি রিজাইন করলাম, তখন ওনার পরিবর্তনটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিলেন। যার ফলে কিন্তু আজকে আমাদের মতো অনেক লোককেই ছেড়ে চলে যেতে হয়েছে। অনেক সৌমিত্র খান চলে গেল, আজকে ভালো ভালো লোকরা চলে গেছে। তো কেন গেল তারা? নিশ্চয়ই তাদের কিছু হয়েছে। মুকুল রায়ের মতো লোক চলে গিয়েছিলেন, গদ্দার বলছেন প্রত্যেককে। শুভেন্দু অধিকারী চলে গেছেন, তিনি গদ্দার। যারা ওনার দল থেকে বেরিয়ে যাচ্ছেন তারা প্রত্যেকে গদ্দার। এরকম সবাই একের পর এক সব গদ্দার। কেন বেরিয়ে যাচ্ছেন ওরা তো অনুধাবন করা উচিত। আজকে এই মানুষগুলো বেরিয়ে যাচ্ছে কেন, তাদের চাহিদাটা কি? তিনি যদি একবার বসে জিজ্ঞেস করতেন যে আপনারা বেরিয়ে যাচ্ছেন বা তোমরা বেরিয়ে যাচ্ছ, তুই বেরিয়ে যাচ্ছিস কেন, দিদি তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন তুই বেরিয়ে যাচ্ছিস কেন, তোর কি হয়েছে। দিদি তো বলেন, দিদি তো গার্জিয়ান ছিলেন আমাদের, ওনার বলা উচিত ছিল। তো সেই জায়গাটা তো উনি করেননি। তো উনি যখন, শুনুন একটা কথাই আছে, মহাজন জন গতস্য পন্থা, ওনার পথই তো আমরা অনুসরণ করেছি। উনি যখন এইভাবে ছেড়ে দিয়েছেন সব, আমরাও সেটা ছেড়ে দিয়ে চলে এসেছি। উনি আমাদের ছেড়ে দিয়েছেন, আমরাও ওনাদেরকে ছেড়ে দিয়েছি। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আপনি উত্তরবঙ্গের মেয়ে, রাজবংশী সম্বন্ধে আপনার ধারণা তো রয়েছেই। আমি বলছি, রাজ্য সরকার রাজবংশীদের এখন স্বীকৃতি দিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারকে এ নিয়ে কিছু ভাবছেন? স্বীকৃতি দিয়ে দিয়েছে, আমি বললাম যে ঠিকই আছে বোন, তুমি আমায় বললে ঠিকই আছে। স্বীকৃতি কোথায় দিয়েছে? একটা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি করেছে। আর রাজবংশীদের আর কি দিয়েছে? কি পেয়েছে রাজবংশীরা ওখানে? রাজবংশীদের জন্য কি কি তৈরি হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই। তুমি যখন উত্তরবঙ্গের মেয়ে, তুমি বুঝবে তোমাদের রাজবংশীর জন্য কি হয়েছে। কোনো ভালো কিছু হয়েছে কি? কোনো কিচ্ছু হয়নি, রাজবংশীদের কোনো উন্নয়ন হয়নি। উনি গিয়ে উত্তরবঙ্গে আজকে এটা রাজবংশী, ওটা আদিবাসী, ওটা গোর্খা, ওটা এটা এইরকম ভাবে প্রত্যেকের ভাগটা করে দিয়েছেন। সকলের মধ্যে একটা খুব সুন্দর মিল ছিল, সেই মিলটাকে উনি আস্তে আস্তে ডিভাইডেশন করেছেন। আপনি কি তাহলে বলছেন সে বিখ্যাত কথা, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো? একদম একদম। রাজবংশীরা যাতে একত্রিত হতে, অন্য আদিবাসীর সঙ্গে একত্রিত হতে না পারে। আদিবাসীকে বলছে তোমাদের আদিবাসীর ওখানে উনি যখন যান দেখবেন উনি নাচ করছেন আদিবাসীর সঙ্গে। দেখুন, এতই যদি তাদের সঙ্গে আন্তরিকতা থাকতো, হাতে গ্লাভস পরতে হতো কেন? হাতে গ্লাভস পরে নৃত্য করতে হচ্ছে তাদের সঙ্গে। আমি যাকে ভালোবাসি, একটি আদিবাসী মেয়ে, তাকে তো আমি জড়িয়ে ধরতে পারি, তো তাকে তা বাদে আমি গ্লাভস পরে তার হাত ধরে নাচ করব? দেখুন কতটা আর্টিফিশিয়াল। তাহলে ওনার মধ্যে কি আন্তরিকতা আছে? না রাজবংশী, না আদিবাসী, না গোর্খা, কারোর জন্য কিছু নেই। যেখানে যখন যান তাদেরকে তাদের মতো করে বোঝান, তাদের উন্নয়ন সম্পর্কে কিন্তু তিনি চিন্তা ভাবনা করেন না। সেখানে ধরুন কোথাও রাজবংশী, কোথাও কামতাপুরী, কোথাও গোর্খা, আরো অনেক জনজাতি রয়েছেন। সত্যি কি মনে হচ্ছে এবার সময় এসেছে কেন্দ্র সরকারের একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়ার, যে এদের যাতে উন্নয়ন হয় সার্বিকভাবে? কেন্দ্র কিন্তু চাইছেন, কেন্দ্র আন্তরিকভাবে চাইছে উন্নয়ন হোক। সেই উন্নয়নটা শুনুন, কারোর হাত ধরে তো হতে হবে, সম্ভব হচ্ছে না তো। দেখুন আমি বলি, আদিবাসীদের এমন অবস্থা গ্রামগঞ্জে দেখলে আপনাদের হয়তো চোখ দিয়ে জল পড়বে। তাদের ঘর নেই, অথচ প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানে প্রচুর কোটি কোটি টাকার ঘর দেয়া হচ্ছে। সেই ঘরগুলো কিন্তু ঠিক মতো ডিসবার্সমেন্টটা হচ্ছে না। যারা গরিব তারা কিন্তু পাচ্ছে না। সেই জায়গায় পাচ্ছে কারা? যে ঝান্ডা ধরে বেড়ায়, তাদের কাছে যাচ্ছে। একটা কেন, দুটো তিনটে করে ঘর যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। আবার যাচ্ছে যখন, সেখানে নামটা পাল্টে যাচ্ছে, সেটা বঙ্গ আবাস যোজনা, পশ্চিমবঙ্গ আবাস যোজনা। এইরকম অবস্থা হচ্ছে। রাস্তার ক্ষেত্রেও একই অবস্থা হচ্ছে। সমস্ত জায়গায় সব জিনিসের উন্নয়ন বলতে পশ্চিমবঙ্গে কিছু নেই,
কেন্দ্রীয় সরকার ঢেলে দেওয়ার চেষ্টা করছেন। আর কেন্দ্রীয় সরকার তো দেখুন ওখানে বিধায়কের হাতে দিতে পারেন না, বা এমপির হাতে তো দিতে পারেন না। ওনাকে তো যে সংবিধান অনুযায়ী একদম পশ্চিমবঙ্গ সরকারের হাতে দিতে হয়, সেইভাবে সরকারের হাতে দেয়া হচ্ছে, এবং সরকার মাধ্যমে যে বন্টনটা হচ্ছে সেই বন্টনটা ন্যায্য বন্টন। কিন্তু শিখাদি এখানে একটা প্রশ্ন আছে, কেন দিতে পারেন না? মমতা বন্দ্যোপাধ্যায় তো দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1 দশকের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী, কোনো জায়গায় বিরোধী জনপ্রতিনিধি থাকলেও অভিযোগ যিনি তাকে কিছু না দিয়ে সরাসরি কখনো ডিএম এর মাধ্যমে, কখনো বিডিওর মাধ্যমে, কখনো এসডিওর মাধ্যমে দেন। এভাবেও তো দিতে পারতো কেন্দ্র সরকার যদি সদিচ্ছা থাকতো। কেন্দ্রীয় সরকার এভাবে দিতে পারে না। তাহলে বলুন, আয়ুষ্মান ভারতটাকে কার্ডটা বার করতে পারছি, ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন? পাচ্ছি না তো। 5 লাখ টাকা করে পেত এক একটা পরিবার, আজকে সেটাকে কিন্তু আমরা কার্যকরী করতে পারছি না পশ্চিমবঙ্গ। সেখানে কি করে আপনি অস্বীকার করছেন? কেন্দ্র সরকার যদি মনে করত যে তারা করবেন, আমি একের পর এক আপনাকে 11টা কারণ দেখিয়ে দিতে পারি, ঘটনা দেখিয়ে দিতে পারি। কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, মমতার সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভয় পায়। সেটা পার্ক স্ট্রিটে সিবিআইকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া শুধু একটা ঘটনা নয়। যদি কেন্দ্র সরকার শক্ত হতো অনেক কিছুই করতে পারত। আপনার মনে হয় না যে কোথাও কেন্দ্র সরকার, হতে পারে এটা তাদের ঔদার্য, আবার হতে পারে তাদের দুর্বলতা, যে তারা পশ্চিম বাংলায়, যেহেতু বাম তাদের মতাদর্শগতভাবে শত্রু সারা ভারতবর্ষে, কংগ্রেস যেহেতু সারা ভারতবর্ষে সাংগঠনিক শত্রু, সেই জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রচ্ছন্নভাবে মদত দেয়। ফ্র্যাঞ্চাইজি দিয়েছে আমি বলবো না, কিন্তু মদত দেয়, কারণ বাম কংগ্রেসকে রাজ্য থেকে ঝেঁটিয়ে বিদায় করতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে। এটা তাদের ঔদার্য, একটা ব্রাঞ্চ অফিস তারা খুলে রেখেছেন বঙ্গ বিজেপি। আমি একদম বিশ্বাস করি না, এ কথায় আমি বিশ্বাসী নই। তার কারণ সংবিধান বলে একটা জিনিস আছে, যে সংবিধানটাকে বাদ দিয়ে সে জায়গায় কিন্তু কিছু করা সম্ভব নয়। যেটা সংবিধানে রয়েছে, আজকে যদি সংবিধানে এই জিনিসটা না থাকতো, পশ্চিমবঙ্গ সরকারকে বাদ দিয়ে করো, তাহলে তো অনেক কিছু হয়ে যেত, অনেক কিছু দেখতে পেতেন পশ্চিমবঙ্গে। সেটা পারা যাচ্ছে না করতে, যার জন্য কিন্তু আমরা সম্পূর্ণরূপে ডিপ্রাইভড। আজকে এই ডিপ্রাইভডের জন্য সুকান্ত মজুমদার সেদিন যে কথা বলেছেন, যেটা নিয়ে আজকে বিতর্ক হতে চলেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যে প্রস্তাব দিয়েছেন, অনেকে সেই প্রস্তাবকে বলছেন যে পশ্চিমবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। সত্যি কি আদৌ চক্রান্ত চলছে? আপনি কি মনে করছেন? দেখুন, মমতা ব্যানার্জি যখন কোনো কিছু থই না পায় কোনো যে জায়গায়, তখন উনি এই ধরনের কথা বলে। সুকান্ত মজুমদার কোনো জায়গায় বলেননি যে উত্তরবঙ্গকে ভাগ করে আলাদা রাজ্য লাগবে। সুকান্ত মজুমদার এই কথাই বলেছেন, যেহেতু উত্তরবঙ্গকে পুরোপুরি ডিপ্রাইভড করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার, সেই কারণে বলেছে এখানে নতুন একটা প্যাকেজ তৈরি হোক, যে প্যাকেজটা আসামের সঙ্গে এ করে হোক, এখানকার উন্নয়নটা আসুক, তাহলে বেশি টাকা আসবে এবং এখানে উন্নয়নটা হবে। একবারও বলা হয়নি পশ্চিমবঙ্গকে আলাদা রাজ্য করে ভাগ করা দরকার। এই ঠিক দেখুন, এই কোনো কিছু হচ্ছে না। একটা উত্তরকন্যা, আপনারা জানেন উত্তরকন্যা তৈরি করা হলো, যেটা মানে আপনার এখানে নবান্ন, ওখানে খুব উত্তরকন্যা। সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ, দেখতে খুব সুন্দর উত্তরকন্যা। আমি গেলেই গাড়ি নিয়ে দূর থেকে তাকিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন বলা হলো উত্তরবঙ্গের মানুষকে, আপনাদের আর কষ্ট করে কলকাতা যেতে হবে না, সমস্ত মন্ত্রীরা এখানে বসবেন, একের পর এক তারা বসবেন, আপনাদের সব কাজ এখান থেকে হবে। কিন্তু পরবর্তীতে আজকে এখানে দাঁড়িয়ে আমরা কি দেখছি জানেন? ওই জায়গাটা একটা আড্ডাখানা, জায়গাটায় কোনো কাজ হয় না। ওখানে দেখুন, নেতারা গিয়ে বসে বসে হয় ওখানে গঙ্গা জল হচ্ছে, আর নালে অন্য কিছু হচ্ছে, গল্প হচ্ছে, আর কিচ্ছু নেই। নেতাদের আনাগোনা কোনো কিচ্ছু হয় না ওখানে। একটা দেখুন এরকম অবস্থা। তারপরে দেখুন উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা দেখুন না, স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল কলেজ একটাই মেডিকেল কলেজ। উত্তরবঙ্গে আমরা একটা এইমস চেয়েছিলাম, যে এইমস উত্তরবঙ্গ থেকে দেওয়ার কথাও ছিল, হ্যাঁ, যেটা রায়গঞ্জে হওয়ার কথা ছিল, সেটাকে পরিষ্কার ওখান থেকে তুলে দেওয়া হলো, ওখানে জায়গা দিল না সরকার। তার থেকেও বড় আরো ছোট আপনাকে বলছি, আমি অত দূরে যাচ্ছি না, একটা ফ্লাইওভার করার জন্য আমার নিজের বিধানসভায় ঠাকুরনগরে ফ্লাইওভারটা স্যাংশন হলো, 100% টাকা দেবে কেন্দ্রীয় সরকার। যে চিঠিটা পর্যন্ত করা হয়েছে
সেই চিঠিটা বিধানসভাতেও দেওয়া হয়েছে, সব জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু ওখানে ডিএম এর কাছে হাজারবার যাওয়ার পরেও ডিএম সেখানে কিন্তু জায়গাটা ছাড়েনি। একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে না, অথচ ওই জায়গার ওপর দিয়ে জলপাইগুড়ির মানুষ যায়, আলিপুরদুয়ারের মানুষ যায়, কুচবিহারের মানুষ যায়, শিলিগুড়ির মানুষ যায়, আমার বিধানসভার মানুষ যায়, সমস্ত মানুষ ওখান থেকে, প্রচুর মানুষ যাতায়াত করে ওই জায়গায়। আমি তাই সেই জন্য ডিএম ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, ওই সময় ম্যাডাম ছিলেন না, ডিএম ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি তো ওখান দিয়ে যান, আপনাকেও তো ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। উনি অস্বীকার করেননি, উনি বলেছেন হ্যাঁ আমাকেও 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ওইটুকু জিনিসের এইটুকু কাজ কিন্তু করেননি, কারণ ওই কাজটা যদি ফ্লাইওভারের কাজটা করে দিতেন বলতো যেটা মোদী সরকারের কাজ, কেন্দ্রীয় সরকার করেছে, এতগুলো মানুষ সেটা জানতো। এই জন্য কিন্তু ওই জায়গাটা করা হচ্ছে না। এই ধরনের কাজ সমস্ত উত্তরবঙ্গ সব দিক থেকে, কলেজ দেখুন, নতুন কোনো কলেজ বা আইটি হাব কিচ্ছু হয়নি, কিচ্ছু নেই, কোনো কিছু নেই। উত্তরবঙ্গের চা বাগানগুলোর অবস্থা খারাপ, সেখানে মানে ঢুকছে সেখানে অবস্থা। উত্তরবঙ্গের জঙ্গল একের পর এক কেটে নিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থা জঙ্গলের, হাতি বাঘগুলো বেরিয়ে জনমানুষে চলে আসছে, ভাবা যায় এই অবস্থা? মানে এইরকম দুর্দশা হয়ে দাঁড়িয়েছে। তা কি বলবেন? এরপরেও বলবেন উত্তরবঙ্গে উন্নয়ন হয়েছে? এর আগেও সুকান্ত মজুমদার তাহলে এই কথাটা বলেছে, খুব অন্যায় করেছে, যে প্যাকেজ দেয়া হোক, একটা প্যাকেজ দেয়া হোক, যে প্যাকেজের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়নটা হবে। মানে আপনি ওই গঙ্গা জল বললেন, তার থেকেও বেশি সন্দেহ জাগে যে মানে গঙ্গা জল কি বললেন সেই নিয়ে যেমন সন্দেহ মানুষের আছে, মানুষ মানুষের মতো বুঝবেন, আপনি খুব সুন্দরভাবে বলেছেন, কিন্তু সন্দেহটা জাগে যে এখানে যে যখন আমরা জানি যে 6 মাসের মধ্যে ভবানীপুরে নির্বাচন করতে হবে, যে আমলা যে চিঠিটা দিয়েছেন, যারা নিয়মকানুন জানেন তারা বলছেন ওই চিঠিটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একজন আমলা কি করে ওই চিঠি দিলেন, আর নির্বাচন কমিশন সেই চিঠি মেনে নিল, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার চুপ থাকলো, এটা যেমন সন্দেহজনক, তেমন এটাও সন্দেহজনক যদি এই ধরনের চিঠিগুলোর মান্যতা দিতে পারে কেন্দ্রীয় আমি বলছি কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা কেন্দ্র সরকার, তা এই জায়গায় তারা আসতে পারে না, এই জায়গায় তারা কোনো কিছু করতে পারে না। না, ডিপার্টমেন্ট থেকে চিঠি করা হয়েছে, পরবর্তীতে বললেন ডিপার্টমেন্ট থেকে ওনাদের চিঠি করানো হয়েছে বিধানসভায়, বোধহয় পরশু দিনের আগের দিন আমি ব্যাপারটা তুলেছিলাম। ওনারা আমাকে যে উত্তরটা দিয়েছেন, আমরা মানে সেই কাগজগুলো দেখছি, আমাকে উত্তর দিয়েছেন, কাগজগুলো দেখছি। আরো দুঃখের ব্যাপারটা আপনাকে জানাই, ইস্টার্ন বাইপাসে, আমাদের ওখানে ইস্টার্ন বাইপাসে লাইট এসজেটিএ থেকে লাগানো হয়েছিল, ও রাস্তা আলোকিত ছিল, লাগানোর পর হঠাৎ করে বছর 2 আগে লাইটগুলো তুলে নেওয়া। তো যথারীতি আমি জিজ্ঞেস করলাম এসজেডিএ কে, ব্যাপারটা কি আপনারা তুলে নিয়ে গেলেন, এখানে লাইটগুলো কবে লাগাবেন? এখন লাগানোর পরে নেই, মানে লাগানোই না। প্রথমে বলল লাগানো হবে 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 করে থাকলো, কিন্তু পরবর্তীতে আর লাগানো না। আমি কিন্তু এখানেও জিজ্ঞেস করেছি 2বার 3বার বিধানসভায়, অরূপ বিশ্বাস আমাকে উত্তর দিলেন ওটা তো অঞ্চলের কাজ। তা আমার এখানে প্রশ্ন, আমি বলেছিলাম তাই, যে লাইটটা তুলে নিয়ে যাওয়ার সময় তখন কিন্তু জুরিসডিকশন এসজেডিএ, আর যখন লাগানোর সময় তখন সেটা অঞ্চল, এটা কি করে পসিবল? এসজেডিএ রাস্তা, এসজেডিএ লাইট লাগিয়েছিল, পোলগুলো টোটালি তুলে নিয়ে চলে যাওয়া হলো, এবং লাগানোর সময় তুমি এখন বলছো অঞ্চল লাগে না। এইসব কারণে শিখা চ্যাটার্জিকে হারানো যাবে এবার? শুনুন, হারা যেটা সে প্রশ্নে আমি যাচ্ছি না। মানুষ যদি মানুষ মনে করে যে হ্যাঁ শিখা চ্যাটার্জি কাজ করে আমাদের সঙ্গে আছে, তারা বুঝবে, সেটা তাদের ব্যাপার, সে কি কি চিন্তা করবে সেটা তাদের অন্তরের ব্যাপার, ওটা নিয়ে আমি কথা ভাবি না। আমি একটা কথা বলি, ধরুন এটা আপনার স্বপ্নে মনে হয় না? দেখুন উত্তরবঙ্গে আমি এরকম নেতা বা রাজনীতিবিদ খুব কম জানি সমস্ত দলের, যারা মনে মনে ভাবে না যে উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। সমস্ত রাজনৈতিক দল, বাম আমলেও বিরাট বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও আমাকে ক্যামেরার পেছনে দুঃখ করে বলেছে উত্তরবঙ্গ বঞ্চিত। উত্তরবঙ্গের যে কোনো জায়গায় গেলে মানুষের কাছে এই কথাটা শোনা যায় যে তারা বঞ্চিত। কিন্তু আপনার এরকম মনে হয় না যে মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষকে 10 গোল দিয়ে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিখা চ্যাটার্জি বসবেন, তখনই আসল প্রতিশোধ নেওয়া হবে? আপনি যে দলের সম্মান পাননি সে দলের বিরুদ্ধে আপনি প্রতিশোধ নিতে পারবেন না, এটা আমার মনে হয় না, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ
তৈরি করেছিলেন। 3 দিন বাংলাদেশ পাকিস্তান হয়ে থাকার পর কিন্তু পশ্চিমবঙ্গ হয়েছিল। সেই পশ্চিমবঙ্গকে ভাগ করার ইচ্ছা কিন্তু আমাদের নেই, আমরা চাই না। আমি কিন্তু নিয়ে চাইছিলাম, যেহেতু উন্নয়ন হচ্ছে না, আমি কিন্তু বলেছিলাম যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হোক। আমি বারবার বলেছিলাম যে এরা করতে পারবে না, মমতা ব্যানার্জি সরকার এখানে নজর দেবেন না, এখানে কিছু করবেন না। ওনার উত্তরবঙ্গের মানুষ সম্পর্কে বোধহয় ঘৃণাই রয়ে গেছে, সেই কারণে উত্তরবঙ্গের উন্নয়নটা হবে না। আমরা চাই যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হোক, এর আগে আমি বলেছিলাম। আমরা চাইছি যে এখানে উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, যেভাবে উন্নয়নটা করা যায়। সুকান্ত মজুমদার আজকে চেয়েছেন, উপযুক্ত জিনিস চেয়েছে, আমরা চাইছি এইভাবে হোক। কিন্তু স্বপ্ন দেখেন না উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হবে শিখা চ্যাটার্জি? না, দেখুন, মুখ্যমন্ত্রীটাই শেষ কথা না। আমরা কিন্তু জনপ্রতিনিধি, মানুষের কাজ করা আমাদের ধর্ম। মুখ্যমন্ত্রী হওয়াটা বড় কথা না। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের নেতা কে? মনোজ টিক্কা, শিখা চ্যাটার্জি, শঙ্কর ঘোষ, সুকান্তবাবু তো কেন্দ্রের মন্ত্রী, আমি তাই তাকে ধরছি না, আরো অনেকে। কে নেতা কে? দেখুন, আমাদের কিন্তু সত্যি একজন নেতা আছেন, অবশ্যই আছেন, সেটা হচ্ছে আমাদের পদ্মফুল। আর কেউ নেতা নয়, এক পদ্মফুল নেতা। আপনি জীবনে ক্রিকেট খেলেছেন, ফুটবল খেলেছেন ছোটবেলায়? ছোটবেলায় আমার মনে হয় ক্রিকেট খেললে ভালো করতেন, যেভাবে একটা আপনি স্পিনকে যেভাবে তুলে ছক্কা দিয়ে দিলেন। আপনি একটু আগেই বলছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা দল থেকে বিতাড়িত হয়েছে তাদের গদ্দার বলেছেন। আবার বলছিলেন যে তাদের কার্যসিদ্ধি বা নিজের চাহিদা পূরণের জন্য কিন্তু অনেকে দল ছেড়েছেন। তো আপনিও কি কোথাও নিজের চাহিদা পূরণের জন্য দল ত্যাগ করেছেন? সম্পূর্ণ বাজে কথা, কারণ আমার পাওয়ার কিছু নেই, আমার নিজের 5টা ছেলেকে চাকরি দিতে হবে না, আমার দলের ছেলেদের চাকরি দেওয়ার ব্যাপার ছিল। আর সবচেয়ে বড় কথা, অবশ্যই কোনো একটা ব্যাপারে ছেড়েছি, দলটা ছেড়েছি, সেটা হচ্ছে আমার সম্মানহানি। আমার সম্মানহানি মানে আমার দলের সম্মানহানি, আমার সঙ্গে যারা আছে প্রত্যেকের সম্মানহানি। এই সম্মানহানির জন্য কিন্তু দল ছেড়েছি, এবং অনৈতিক কাজ যে করছে সেই অনৈতিক কাজ করার প্রতিবাদে দল ছেড়েছি। বিজেপি আমরা দেখেছি অখণ্ড ভারতের কথা বলে, সেখানে আপনি বলছেন, আপনিও একসময় বলেছিলেন কেন্দ্রশাসিত অঞ্চল চাই। সুকান্ত মজুমদার হয়তো বলেননি, সরাসরি বলেননি, কিন্তু অনেক নেতা দের আমরা বলতে শুনেছি, অনেক বিধায়কদেরও বলতে শুনেছি, এমনকি অনন্ত মহারাজ তাকে আজ বিজেপি রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছেন। তো এখান থেকেই আমার এই প্রশ্ন, যে বিজেপি আসলে, যদি উত্তরবঙ্গে না গোটা পশ্চিমবঙ্গের ক্ষমতায় যদি আসে বিজেপি, এক তো অখণ্ড ভারতের কথা বলে, কিন্তু আমরা গোটা দেশে দেখি সেই ঐক্যতা নেই, একটা বিভাজন তৈরি হয়েছে, বৈচিত্র্য বিজেপি মেনে নিতে পারে না বলেই আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। সেই ঐক্যতা কি এখানে বজায় থাকবে? বিভাজন কি এখানে আরও মাত্রাচাড়া দেবে বিজেপি ক্ষমতায় আসলে? আপনি কথাটা বললেন ঠিকই, যে আজকে এই ভাবনা চিন্তাটা কেন আসবে। নিশ্চয়ই উত্তরবঙ্গের সঙ্গে বৈমাত্রিক সুলভ আচরণ হচ্ছে, তার জন্য এই ধরনের কথা নানা জনের নানা মনে যা আসছে সবাই বলে ফেলছে। সত্যি কথা, আজকে একটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল, লালটং বলে একটা গ্রাম কিন্তু আমাদের ওখানে নিশ্চিহ্ন হয়ে গেল। আমার বিধানসভার কথা বলছি আমি। সেই জায়গার মানুষ কি বলছে, ওখানে ঠিকমতো পরিষেবা নেই, ওখানে একটা বাঁধ করলে ভালো হতো। বা যে বাঁধগুলো তৈরি হচ্ছে, যে বাঁধগুলোতে বোল্ডার দিয়ে আর পিচ দিয়ে কোনো রকম ভাবে লাগানো হচ্ছে, 1 মাসও যাচ্ছে না, 1 মাস বাদে না রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের কাজ হচ্ছে, পাকা রাস্তাগুলো তৈরি হচ্ছে না, অথচ পথশ্রী, রাস্তাশ্রী, হতশ্রী, কত রকম নাম হয়ে রয়েছে। এই সমস্তগুলো হচ্ছে। রেশন, দুয়ারে সরকার, দুয়ারে ডাক্তার, সব দুয়ারে, কিন্তু কাজ কিন্তু কিচ্ছু নেই, কোনো কাজ হচ্ছে না। সেই কারণে মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে এসছে। আমরা কি করলে পরিষেবাটা পাবো, কি করলে আমাদের সব মানুষ ভালোভাবে আমরা অন্তত সন্তান সন্ততি নিয়ে বাঁচতে পারবো, এই একটা ভাবনা চিন্তায় এক একজন এক এক রকম কথা বলছে। অনন্ত মহারাজ এমনিতেই উনি মহারাজ মানুষ, উনি হচ্ছেন সত্যি কথা বলতে কি গুরুদেব মানুষ। উনি ব্যক্তিগতভাবে কি বলেছেন আমি জানি না, তার শিষ্যদের কাছে কি বলেছেন ওগুলো কথা নয়। উনি যদি বিজেপির থেকে যদি বলেন, উনি কোনোদিন রাজ্য ভাগের কথা বলবেন না। উনি কেন, কেউ বলবেন না, বিজেপির কেউ বলবেন না, রাজ্য ভাগ কেউ চায় না। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি, এই পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য তিনি ভাগ করতে দেননি, আমরা কেউ ভাগ চাই না। কিন্তু তিনি এই কথা বলার পরেই তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে বিজেপির তরফে। না, ভুল কথা।
ভুল কথা। উনি গুরুদেব মানুষ তো, কোথায় কি বলে ফেলেন ওনার ব্যক্তিগত কথাবার্তা। এটা আমার দলের কথা নয়, আমার দল এই কথা ভাবে না। অনন্ত মহারাজকে এখনো আপনারা বিশ্বাস করেন? দেখুন, উনি গুরুদেব মানুষ। আমাদের বিশ্বাস করা না করা দূরের কথা। উনি যদি বিজেপির কাজ করেন, বিজেপির কাজ করলে আমরা অবশ্যই তার সঙ্গে আমরা কৃতজ্ঞ থাকবই। বিজেপির কাজ করতে হবে। যে বিজেপির কাজ করবে সেই আমার পরিবারের লোক, যে বিজেপির বিরোধিতা করবে সেই আমাদের শত্রু, তাছাড়া কিছু নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ, তার প্রাসাদসম বাসভবনে সাক্ষাৎ, আপনাদের ভালো লেগেছিল? দেখুন, মমতা ব্যানার্জি চাইছেন বিজেপি থেকে টুকটুক করে কাউকে ভাঙিয়ে নিতে। উনি ভাঙানো কাজের জন্য ওস্তাদ। উনি গিয়েছিলেন যদি ওখান থেকে মহারাজকে ভাঙিয়ে নেওয়া যায়, গিয়েছিলেন। উনি তো সকলকে টোপ দিয়ে বেড়ান, সকলকে। তোমাকে, আমার কাছে তো টোপ গিয়েছিল, আপনাকে এসএটিএ চেয়ারম্যান করে দেবো, নেক্সট টিকিট কিন্তু তোমারই থাকবে, তোমার 6-7জনকে চাকরি দেব, কত টাকা লাগবে দেব। একাধিকবার আমার কাছে এসছেন ওদের আইপ্যাকের হেড যিনি, আমি নামও বলে দিতে পারি কিন্তু নামটা আমি এখন বলছি না, আমার কাছে গেছেন, একাধিকবার গেছেন। আমি একবার সংবাদ মাধ্যমের সামনে বসে বলছি। তো এই কাজ তো ওনারা করেন। ওনাদের এত এমএলএ, এত লোক, এত যদি জনসমর্থন থাকে, তাহলে এই ভাঙানোর চিন্তা ভাবনা কেন? একবারও ভেবে দেখেন? এটাই বুঝতে পারি না। টোপ পাওয়ার পর একবারও ভেবে দেখেননি? দেখুন, কেন, আমার তো পাওয়ার কিছু নেই, আমি কিন্তু দেওয়ার জন্য আছি। মানুষকে কতটুকু দেওয়া যায়, কতটুকু করা যায়, আমার চিন্তা ভাবনাটা সেই। সুতরাং ওই চিন্তা নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করি না। এটা ভেবে তো দেখতে পাচ্ছেন বিজেপি আদৌ ক্ষমতায় আসবেন নাকি, কিছু হবে নাকি, এটা কাজের তো সুযোগ পেতেন। দেখুন, আমাকে বিজেপিতে ক্ষমতায় আসতে হবে, সামনের বার এমএলএ হতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে অনেক টাকা পয়সা করতে হবে, এই ধরনের ভাবনা চিন্তা আমার নেই। আমি ক্ষমতায় না আসাটা অবশ্যই, যদি নাও আসতে পারে, না এলে চেষ্টা করবো কোথাও থেকে কাউকে ছেলেপেলেদের চাকরি দেওয়ার, যে কোনোভাবে তাদের কর্মসংস্থান করার চেষ্টা করবো। সকলকে ওকে বলবো, সবাইকে বলবো, বিরোধীদেরও বলবো, ভাই তোমরা ব্যবস্থা করো। বিরোধীদের অনেকে তো যোগাযোগও রাখে আপনার সঙ্গে। শুনুন, অনেকে আছে ভালোবাসে, যারা ভালোবাসে তারা, কেন, আমি তো প্রত্যেকের কাজ করি, আমি সকলের কাজ করি। আমার বিধানসভায় কেউ আমার কাছে এসে অন্য দল বা সিপিএম বা কংগ্রেস বা তৃণমূল কেউ ফিরে যায় না। আমি যতটুকু আমার এতটুকু ক্ষমতা, সেইটুকু আমি সবাইকে। বিরোধীদের প্রশ্ন যখন উঠলই, তখন আমার যেটা প্রশ্ন, যে উত্তরবঙ্গে বিরোধীদের মধ্যে সবথেকে শক্তিশালী রাজনীতিবিদ আপনি কাকে মনে করেন? বিরোধী দলের মধ্যে শুনুন, আমি মনে করি একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া বিরোধীদের মধ্যে শক্তিশালী কেউ নেই। কারণ মানে একটা ঘাড়ে দুটো মাথা নেই। ওনার ওখান থেকে যা অর্ডার হয় তাই করেন, হয়। একটা কাকপক্ষী নড়ার ক্ষমতা নেই ওনার কথা। যে একমাত্র যদি বিরোধী কেউ থাকে সেটা মমতা ব্যানার্জি রয়েছে। আজকে মমতা ব্যানার্জি যদি ওখান থেকে সরে যান, তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে কি কোথাও আপনি একমত 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান? আমি অবশ্যই বলছি, উনি 294টা আসনে দাঁড়ান, 294টা আসনে চুরি করান, 294টা আসনে জমির দালাল তৈরি করান, 294টা আসন থেকে গরু চুরি করান। এভরিথিং যা হয়, যত খারাপ কিছু হয় সবের উনি, এবং যত ভালো হয় সবে। আমার আপনার কাছে এটাই প্রশ্ন আছে, যারা আপনার এতদিনের অনেক স্টুডেন্ট ছিল, তারাই কি এখন আপনার ভোটার? অবশ্যই, অবশ্যই, আমার অনেক ভোটার ওখানে স্টুডেন্ট ছিল। তাদের একদম বাচ্চা অবস্থায় দেখেছে? হ্যাঁ, অনেকে সাংবাদিক, অনেকে ভোটার, অনেকে ডাক্তারি করছে, অনেকে বাইরে আছে। এটা বোধহয় শিক্ষিকা হওয়ার একটা বিরাট আপনার প্রাপ্তি। বিরাট পাওনা আমাদের শিক্ষিকা নেই। তাহলে আপনি কি সেই পথে ওনাদের, মানে আপনার স্টুডেন্টদের অনুপ্রেরণার মাধ্যমে চালনা করেছেন, না অনুসরণের মাধ্যমে চালনা করেছেন? না, ওদের জায়গায় টিচারি, রাজনীতির জায়গায় রাজনীতি, ওই জায়গায় কখনো নেই, মার্সি করা যায় না। যেখানে শিক্ষা দেওয়ার ব্যাপার না, শিক্ষকদের ভাবনা চিন্তা অন্যরকম, তারা কিন্তু মাতৃস্নেহে পালন করে ছেলে মেয়েদের, আমরাও তাই করেছি। ওই জায়গায় রাজনীতির জায়গা নয়। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call
7797662222 9775696237। রাজনৈতিক মঞ্চে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের ঠিক পার্থক্যটা কোথায়? পার্থক্য তো আমি সেরকম কোনো দেখি না। উত্তরবঙ্গকে মেনলি আমি দেখেছি সিপিএম এর আমলেও, কংগ্রেসের আমলেও, এই টিএমসির আমলেও উত্তরবঙ্গটা যেহেতু গঙ্গার ওপারে, কোনো উন্নয়ন নেই, ওই দিকের চিন্তাভাবনায় নেই। যত কিছু হবে সব এখানে, সব কিছু চিন্তাভাবনা নেই দক্ষিণবঙ্গের। সব জায়গায় সব ইয়ের আপনাদের যত দল আছে রাজনৈতিক দল, সবারই চিন্তাভাবনা এই জায়গাটায়। কোথাও কি শিখা দিই আমি তাহলে উত্তরবঙ্গের মানুষের এ কথাটা মনে হয় যে দক্ষিণবঙ্গের প্রমোদ ক্ষেত্র হচ্ছে উত্তরবঙ্গ। আমরা সেখানে বেড়াতে যাব, আমরা সেখানে রিসোর্টে থাকব, আমরা সেখানে এর মাংস ওর মাংস খোঁজ করব। আসলে একটা প্রমোদের জায়গা উত্তরবঙ্গ, কিন্তু দক্ষিণবঙ্গের মূল স্রোতের রাজনৈতিক দল বা রাজনীতিবিদ বা ক্ষমতায় যারা থাকে তারা কখনোই সেভাবে দেখেনি। অবশ্যই ওখানে অবশ্যই জানেন ওটা বিয়ের জায়গা, ওখানে গিয়ে আনন্দ করার জন্য এবং মৌজ করার জন্য ওখানে যাওয়া হয়। কিন্তু ওই জায়গাতে যে পর্যটন যেটা আছে, সে পর্যটনের উন্নয়নটা পর্যন্ত নেই। গজলডোবা সম্পর্কে বলছেন এত বড় একটা পর্যটন মন্ত্রী বলছিলেন এত বড় একটা তৈরি করেছে। আমি প্রশ্ন করলাম গজলডোবাতে কি তৈরি করেছেন? না রাস্তাঘাটের ওখানকার অবস্থা ভালো, না ওখানে আপনার কি বলবো ওখানে ভালো কোনো ব্যাপার আছে বাইরের থেকে গিয়ে সেখানে থাকতে পারবে বা সেখানে উপভোগ করতে পারবে তারা, সেগুলো পর্যন্ত নয়। কিছু রিসোর্ট তৈরি হয়ে গেছে, সেই রিসোর্ট কারা করেছে জানেন? সে রিসোর্ট করেছে এই সরকারি পক্ষের সমস্ত লোকেরা, তারাই কিন্তু এখানে সরকারি বললে ভুল হবে, তৃণমূল কংগ্রেসের নেতারা তারাই ওখানে রিসোর্ট করেছেন, বড় বড় রিসোর্ট। এবং তার মধ্যে এটাও কিন্তু একটা ভালো বলেছেন আপনি, আমি বলতে পারলাম যেটা, ওর মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি একজন কর্মী একটা ছোট্ট হোটেল করেছিল, একটা ছোট হোটেল, সেখানে হোটেলটা চলতো আর কি কোনো রকম। ও কোনো রকম করে মানে সন্ততি নিয়ে দিনটা কাটাতো। হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডার, অবৈধ জমিতে যারা করেছে তাদের সব ভেঙে ফেলতে হবে। কোনো রিসোর্ট ভাঙা হলো না, কারোর সামনের একটু দরজাটা ভেঙে দেওয়া হলো বড় বড় রিসোর্টের, কারোর গেটটাকে খুলে দেওয়া হলো, কিন্তু পার্টিকুলারলি ওই রিসোর্টটাকে ভেঙে দেওয়া হলো। রিসোর্টটা নয়, ওটা একটা হোটেল ছিল, হোটেলটাকে ধূলিসাৎ করে দেওয়া হলো। অন্যদেরটা বলছেন ভাঙা হয়, ভাঙা হয়নি, শুধু ছিটকিনিগুলো একটু ভাঙা হয়েছে, দরজাটা খুলে দেওয়া হলো, কারোর গেটটা একটু করে দেওয়া হলো, কারোর কিচ্ছু করা হলো না। পার্টিকুলারলি ওই ব্যক্তির সেইটাকে ধূলিসাৎ করে দেওয়া হলো, ছোট্ট হোটেলটা যেটাতে উনি। অথচ ওনাকে কিন্তু পাট্টা দেওয়া হয়েছিল ওই জমির উপরে, ওনার কিন্তু ট্রেড লাইসেন্স রয়েছে, ওনার টোটাল পেপারস কিন্তু ওকে। ওনাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে গিয়ে বাগডোগরা থানায় কিন্তু রেখে দেওয়া হলো, 7 দিন 8 দিন লকআপে রেখে দেওয়া হলো। অন্য কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কাউকে রাখা হলো না, একমাত্র যেহেতু বিজেপি করে তাই তাকে রেখে দেওয়া হলো, তার হোটেলটাকে ওইভাবেই করে দেওয়া হলো। ভাবতে পারেন কে গিয়ে করলো জানেন? ভিডিও গিয়ে ওখানে গিয়ে ওইরকম ভাবে ধূলিসাৎ করে দিল। বলছে তার স্ত্রী যখন বলছে আপনি কারোরটা ভাঙলেন না, আমাদেরটা এরকম ভাবে ভেঙে দিলেন কেন? আপনি বেশি কথা বলবেন না, আপনাকে উঠিয়ে নিয়ে চলে যাব বলুন। পর্যটনের কথা বলছেন, কোথায় পর্যটন? কিন্তু আমি এটা বিরোধিতা করবো। এতগুলো রাস্তা হয়েছে, এতগুলো মদের দোকান হয়েছে, এতগুলো বিভিন্ন রিসোর্ট হয়েছে, এত মানুষ, সেখানে আমোদ প্রমোদের ব্যবস্থা হয়েছে, গান বাজনা নাচের এত ব্যবস্থা হয়েছে, সব অস্বীকার করবেন শিখাদি? আমি অস্বীকার করি না, একটা জায়গায় কিন্তু সত্যি মমতা ব্যানার্জি ভীষণ উন্নয়নটা করেছেন। সেই উন্নয়নটা হচ্ছে মদের উন্নয়ন। জায়গায় জায়গায় মদের দোকান, ঢালাও মদের দোকান। এখন তো আবার মদের থেকে কত 20 টাকা না 22 টাকায় পাউচ তৈরি হয়েছে, কি মহুয়া নাকি তৈরি হয়েছে, যে ইচ্ছে মতো খাও, বাড়িতে বউ পেটাও, কোনো রকম বাড়িতে পয়সা দিতে হবে না, জুয়া খেলে পয়সা উড়িয়ে দাও, আর যা করছো করো। এই উন্নয়নটা হয়েছে, আর কিছু হয়নি। পশ্চিমবঙ্গে উন্নয়ন বলতে কিছু নেই, কিন্তু বলা যাবে না, বললে পুলিশ প্রশাসন, পুলিশ ক্যাডার আছে আমার, পুলিশ ক্যাডার তোমায় উঠিয়ে নিয়ে চলে যাবে, তুমি চলে যাবে লকআপে। এই তো নয়, হ্যাঁ উন্নয়ন হয়েছে, ওই একই হয়েছে, সেটা মোদির উন্নয়ন। শিখাদি, একদম শেষের দিকে চলে এসেছি। বাড়ির লোক কি বলে, আর আপনার নিজের বাড়িকে নিয়ে আর রাজনীতি কিভাবে সামাল দেন? সামাল দিই,
এটা আমার স্বামীর যথেষ্ট সাহায্য। উনি খুব সাহায্য করেন আমাকে, যার জন্যই তো আমি এটা করতে পারি, না হলে পারতাম না। আমার এখানে একটা প্রশ্ন আছে, এই যে এত রাজনীতি করেন, কলকাতায় ছুটে আসতে হয়, আপনি যখন বিরোধীদের গুন্ডারা থাকে আপনি আপনার গুন্ডাদের নিয়ে যান, মারপিট করতে হয়, এত কিছুর মধ্যে আপনি তো ব্যাপৃত থাকেন। দেখতে দেখতে তো আপনার যিনি স্বামী তারও তো বয়স হয়েছে, তিনিও তো প্রবীণ হয়েছেন, তাকে ছেড়ে তাকে যে সময়ই দেন না, তো তিনি কষ্ট পান না? একাকিত্ব বা দেখুন, শূন্যতা গ্রাস পান? আমার তো শুনুন, বিজেপি পরিবার, আমার ছেলেরাই তো আমার বাড়ি ঘর সময় বেশিরভাগই দেখাশোনা করে, 1 নম্বর। আর আমার এমনি পিছু টান কেউ নেই, ছেলে পেলে পরিষ্কার, আমার কিছু নেই। আমার কিন্তু ভাইপো নেই। সুতরাং যারা আছে সবই ছেলে পেলে, তারাই দেখে, তারাই আমার পরিবার, তারাই আমার সংসার, তারাই আমার সব। আমার স্বামী শুদ্ধ ওখানে একত্রিত হয়ে রয়েছে। অসংখ্য ধন্যবাদ শিখাদি, আপনাকে অনেক প্রশ্ন করেছি, আপনি খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি চাই আপনি সুস্থ থাকুন এবং আপনি আপনার পথে আপনার লড়াই চালিয়ে যান, এবং কথা দিতে হবে R+ নিউজ রুমে আবার আপনাকে আসতে হবে। অবশ্যই আসবো।